সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে আলোচনা করব। 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন। চিরায়ত পদার্থবিজ্ঞানে বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী গ্যালিলিও তারা কোনো বস্তুর দৈর্ঘ্য মানে স্থান, কোনো বস্তুর ভর এবং কোনো ঘটনার সময় এগুলোকে তারা নির্দিষ্ট ধরেছিল, এগুলোকে কনস্ট্যান্ট মান ধরে তারা হিসাব নিকাশ করেছিল। কিন্তু 1905 সালে আলবার্ট আইনস্টাইন বললেন যে কোনো বস্তুর ভর, কোনো বস্তুর দৈর্ঘ্য মানে স্থান এবং কোনো ঘটনার সময় এগুলো নির্দিষ্ট মান না, এগুলো কনস্ট্যান্ট মান না, এগুলো আপেক্ষিক মান। এগুলো পর্যবেক্ষকের উপরে, অবজারভারের উপরে নির্ভর করবে ওই বস্তুর দৈর্ঘ্য কেমন দেখাবে, কোনো বস্তুর ভর কেমন হবে এবং কোনো ঘটনার সময় কেমন হবে। আলবার্ট আইনস্টাইনের এই আপেক্ষিকতা তত্ত্ব মূলত দুটি ভাগে বিভক্ত। একটিকে বলা হয় আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং আরেকটিকে বলা হয় আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব, অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব উপস্থাপন করেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে। গতিবিজ্ঞানের সূত্রসমূহ কোনো বস্তুর দৈর্ঘ্য তথা স্থান, কোনো ঘটনার সময় এবং বস্তুর ভরের আপেক্ষিকতার বৈজ্ঞানিক যে মতামতগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে। আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব তিনি উপস্থাপন করেছিলেন 1915 সালে। কোনো গ্রহ, নক্ষত্র কিংবা ধূমকেতুগুলোর গতি, অভিকর্ষ বল এবং মহাবিশ্বের গঠন সম্পর্কিত তার যে বৈজ্ঞানিক এবং দার্শনিক মতামত এগুলো ব্যাখ্যা করা হয়েছে আপেক্ষিকতার এই সার্বিক তত্ত্বে। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব মূলত দুটি স্বীকার্যের উপরে প্রতিষ্ঠিত। প্রথম স্বীকার্যে বলা হয়েছে জড় প্রসঙ্গ কাঠামোগুলোতে, অর্থাৎ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে কাঠামোগুলোতে কোনো ত্বরণ কাজ করে না, সেই সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের যতগুলো সূত্র রয়েছে তাদের গাণিতিক রূপ একই রকম থাকবে। দ্বিতীয় স্বীকার্যে আলবার্ট আইনস্টাইন বললেন যে শূন্য স্থানে অর্থাৎ শূন্য মাধ্যমে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগের মান একই থাকবে, অর্থাৎ আলোর বেগ কনস্ট্যান্ট হবে। চলো তো আমরা এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও এটি একটি আলোর উৎস এবং এই আলোর উৎস থেকে সি বেগে আলো নির্গত হচ্ছে। আমরা জানি আলোর বেগ সি। এই একজন পর্যবেক্ষক রয়েছে, অবজারভার রয়েছে, ইনি স্থির আছে, অর্থাৎ স্থির কাঠামোর পর্যবেক্ষক। বলতো এই স্থির কাঠামোর পর্যবেক্ষককে যদি বলা হয় আলোর বেগ কত, তাহলে আমরা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই স্থির কাঠামোর পর্যবেক্ষকের নিকট এই আলোর বেগকে সি বলেই মনে হবে, অর্থাৎ এই পর্যবেক্ষকের কাছে আলোর বেগ হবে সি। কিন্তু যদি ব্যাপারটা এই রকম হয়, ধরে নাও এইখানে একজন পর্যবেক্ষক আছে এবং একটি আলোর উৎস রয়েছে, এইখান থেকে আলো সি বেগে গতিশীল এবং একজন পর্যবেক্ষক আছে, সেও ওই দিকেই যাচ্ছে c/4 গতিতে, আলোর বেগের 1/4 গতিতে ওই দিকেই যাচ্ছে। বলো দৈনন্দিন দিনের অভিজ্ঞতা থেকে আমরা কি বলতে পারি? আমরা জানি একই দিকে যদি যায় তাহলে একজনের কাছে আরেকজনের বেগ কম বলে মনে হবে, অর্থাৎ বিয়োগফলের সমান। তাহলে এই পর্যবেক্ষকের কাছে এই আলোর বেগ কেমন বলে মনে হবে? c/4, অর্থাৎ এটা হবে 4, এখানে হবে 4c - c, অর্থাৎ এই মানটা হবে 3c/4, অর্থাৎ এই পর্যবেক্ষকের কাছে আলোর বেগ 3c/4 বলে মনে হওয়ার কথা। কিন্তু আলবার্ট আইনস্টাইন বললেন না, এমনটা হবে না। এই গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের কাছেও আলোর বেগ হবে c, হবে 3c/4 হবে না, c হবে।
ওকে, আমাদের একটু মানতে কষ্ট হলেও কিন্তু ব্যাপারটা এই রকমই আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুযায়ী। এই একটি আলোর উৎস, আলোর বেগ সি, এবং একজন পর্যবেক্ষক c/4 গতিতে এই আলোর উৎস থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কি বলতে পারি, এই পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগ কত বলে মনে হবে? বলতো যোগফলের সমান বলে মনে হবে, কারণ বিপরীত দিকে যে দিক। তাহলে এই পর্যবেক্ষকের কাছে আলোর বেগ হবে c + c/4, অর্থাৎ এটা হবে 4 উপরে 4c, এটা হবে +c, অর্থাৎ 5c/4। তাহলে এই গতিশীল পর্যবেক্ষকের কাছে, গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের কাছে আলোর বেগ কত মনে হওয়ার কথা? 5c/4 বলে মনে হওয়ার কথা। কিন্তু আলবার্ট আইনস্টাইন বললেন না, আলোর বেগ এমন মনে হবে না, আলোর বেগ ওই গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের নিকট আলোর বেগ হবে c হবে। ব্যাপার